আসসালামু আলাইকুম। জামিল টিভিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি ভারতের কয়েকটা উগ্র চ্যানেল যারা পাগলা কুত্তা কামড় দিলে যেরকম ছটফট করে বেড়ায়, তো সেই ধরনের কয়েকটা চ্যানেল, কয়েকটা অ্যাঙ্কার সামনে যে নিউজগুলো সেগুলো রিয়েক্ট করব। এবং আপনারা এখানে দেখবেন আজকে কিন্তু মজার বিষয় আছে এখানে যে তারা এইটাতে যেইভাবে কথাগুলো বলছে তার এবং এই ভিডিওটাতে বর্তমান মানে প্রথম যে ভিডিওটা আমি ইয়ে করবো সেটাতে যেই কথাগুলো বলছে, আর তারপরে যে ভিডিওটা করানো আসলে ডক্টর ইউনূসের যে বক্তব্য দেওয়ার পরের ভিডিওটা, সেখানে তারা কিন্তু ভেজা বিড়াল হয়ে গেছে। তখন নাকি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা, যে মানে এটা পূর্বের প্ল্যান ছিল, এই ছিল ওই ছিল, এখানে ষড়যন্ত্র করা হয়েছে। তো এখন আমি এভাবে বললে আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, প্রথম ভিডিওটা দেখাই। মানে আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে রিয়েক্ট করব যে কোথায় মানে তারা এমনভাবে বিধানো কথা বলছে, মানে জ্বালাই দেওয়ার মতো কথা বলছে, তো সেই জায়গাগুলোতে আমি কিন্তু টক্কর দিব তাদের সঙ্গে। তো আপনারা একটু জেড ভিডিওটি দেখবেন। আগে প্রথম ভিডিওটি প্লে করব, সেটাতে যেই মানে কথাগুলো বলছিল, এবং দ্বিতীয় যেই ভিডিওটি, তারপরে দ্বিতীয় ভিডিওটির রিয়েক্টটা দেব, দেখবেন। আজকে কিন্তু মজা পাবেন ভিডিওটা দেখলে। সো বন্ধুরা, চলেন আগে দেখে আসি যে তিনি এখানে কি বলছেন। বাংলাদেশের জামাতি, বাংলাদেশের মৌলবাদীরা ভেবেছিল ময়ূক বাংলাদেশের সাধারণ মানুষকে বোধহয় ভুলে গেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বোধহয় রিপাবলিক বাংলা ভুলে গেছে। তারা যা ইচ্ছা করবে এই এক মাসের মধ্যে। মোহাম্মদ ইউনূস বোধহয় ভেবেছিল যে মোহাম্মদ ইউনূস আসলে যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে আসবে না। আর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী, নোবেল বিজয়ী, অনেক বড় বড় পদক পদবী সমস্ত কিছু নিয়ে যেখানে যেখানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লাম খুল্লা বলে দিতে পারবেন। ভুল করেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। মোহাম্মদ ইউনূস ভুল করেছিলেন। মোহাম্মদ ইউনূস সেই ভুলটা শুধরে নেবেন বোধহয়। কিন্তু আপাতত আমার ঘড়িতে এই মুহূর্তে রাত 8টা বাজে, রাত 8টা ভারতীয় সময়, এবং রাত 9টা মানে আগামী 1 ঘন্টা পরে জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে মোহাম্মদ ইউনূসের। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, কারণ প্রথমবার আমেরিকার কোন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন, বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক। কিছুক্ষণ পরেই অর্থাৎ ভারতীয় সময় রাত 9টা, বাংলাদেশ সময় রাত 9:30টায় নিউ ইয়র্কে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে। কিন্তু ঠিক এই জায়গা থেকেই আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ, হাবিজাবি সমস্ত কিছু উঠে আসবে। কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন, আগামী এক ঘন্টায় যারা মোহাম্মদ ইউনূসের ফাইল সাজিয়ে দিচ্ছেন, আগামী 1 ঘন্টায় মোহাম্মদ ইউনূস কি বলবেন, সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাচার করবেন না তো? আমি টাইমার অন করছি, কারণ এই টাইমারটা আপনাদের জন্য অন করতে হচ্ছে। কাউন্টডাউন ক্লক, ধামা চাপার কাউন্টডাউন শুরু হচ্ছে আগামী 1 ঘন্টা 1 মিনিট 32 সেকেন্ডের থেকে। কথা বলতে বলতে 29 সেকেন্ড 28 সেকেন্ড করে কমছে। আগামী 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আপনাদের কাছে আছে। 60 মিনিট এরা ধামাচাপা দিয়ে দেবে একের পর এক যা ঘটে চলেছে বাংলাদেশে। এরা ধামাচাপা দিয়ে দেবে আগামী 1 ঘন্টা। যদি আপনারা ইউনাইটেড নেশনসকে টুইট না করেন, যদি আপনারা জো বাইডেনকে ট্যাগ করে টুইট না করেন, যদি আপনারা ফেসবুকে এই যে আগামী 1 ঘন্টা জবাব চায় বাংলা হবে, যেখানে মোহাম্মদ ইউনূসকে পর্দাফাশ করা হবে, যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত এক মাসে মোহাম্মদ ইউনূস কি করেছে। এবং আগামী 1 ঘন্টা। তো দর্শক শুনছেন এখানে একটা রিয়েক্ট করি আমি। তো এখানে একটা রিয়েক্ট এটাই হয় যে তিনি নাকি বলছেন যে আমাদের ডক্টর ইউনূস মানে কি জন্য কি মানে ইয়েগুলো নাকি ধামাচাপা দেওয়ার জন্য আমেরিকায় আর কি ইয়ে করার জন্য যাচ্ছে জাতিসংঘের দিকে। তো সেখানে তাকে নাকি পর্দা ফাঁস করা হবে, এই করা হবে, সেই করা হবে, মানে বিভিন্ন প্রকার আপনারা দেখলেন যে উগ্রর মতো কথাবার্তা বলে। আর তাদের মিডিয়াকে যে এড়ায় চলার বিষয়টা, আরে পাগলা কুত্তা যখন পাগলা কুত্তা আশপাশে আসলে সবাই পাগলা কুত্তাকে ভয় পায়, তো পাগলা কুত্তাকে ভয় পায় সবাই দূরে সরে যায়। ঠিক ডক্টর ইউনূস ঠিক সেরকম। ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে, নিউজ চ্যানেলগুলো, এরা হচ্ছে পাগলা কুত্তার মতো। প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে না করবে, আবার দেখবেন যে মানে এমনভাবে আপনাকে প্রশ্ন করতে করতে এমনভাবে মানে বিপাকে ফেলাবে, মানে আপনার কথা বলার সুযোগ থাকবে না। এর মধ্যে আপনাকে যদি
মানে যেরকম চারপাশে মানে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তো একটার পর একটা উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করায়, শেষ পর্যন্ত যদি একটা কোনো মানে ভুলক্রমে যদি একটা কোনো কথা বলে ফেলে, তো সেটা নিয়ে তখন তারা আরও সুতা টানাটানি করে। তো যাই হোক, এখানে যেই কথাগুলো বলছে যে ডক্টর ইউনূস নাকি ভয় পাচ্ছে, ডক্টর ইউনূস কিসের জন্য ভয় পাবে? ডক্টর ইউনূস কিসের জন্য ভয় পাবে? ডক্টর ইউনূস কথা বলতে ভয় পায়? ডক্টর ইউনূসের যোগ্যতা আছে আপনার? যোগ্যতা ডক্টর ইউনূস ডক্টর ইউনূস মানে কি জিনিস সেটা আপনারা জানেন। এবং যখন ডক্টর ইউনূসের সব দিক দিয়ে ভালো দেখলো, ডক্টর ইউনূস কিন্তু 50টার মতো এখানে কিন্তু আপনার বৈঠক করছে বিভিন্ন দেশের সঙ্গে। 50টা মানে বৈঠক করা হয়েছে 50 দেশের সঙ্গে। তো এই যে 50টা বৈঠক সেখানে করা হয়েছে, এবং ডক্টর ইউনূসকে যেখানে সেখানে মানে যে একটা মর্যাদা দেওয়া হয়েছে, একটা ভালো যে একটা সম্মান দেওয়া হয়েছে, জো বাইডেন নিজে যে তাকে মানে কাছে টানে নিয়ে তার মানে মাথায় চুমু খাওয়া, ঘাড়ে হাত দিয়ে কাছে টানে নিয়ে মাথায় চুমু খাওয়া, এইগুলো দেখে তারপর উগ্রপন্থী এই যে ইয়াগুলো আছে, চ্যানেলগুলো আছে, তখন তারা কি মানে আপনারা যে দ্বিতীয় যে ইয়াটা ছাড়ছে, ভিডিও ছাড়ছে, তো সেটাতে কি বলছে তারা? হ্যাঁ, যে ডক্টর ইউনূসের সাথে নাকি মানে মানে যে আপনার ষড়যন্ত্র এখানে একটা ইয়া করা হচ্ছে যে আপনার জো বাইডেন, অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন নাকি এখানে একটা প্ল্যান আরও করতেছে যে আপনার ইন্ডিয়ার পিছনে নাকি ইন্ডিয়ার নাকি বিরুদ্ধে একটা প্ল্যান করতেছে, এই ধরনের কথাগুলো বলে। তো এরা আসলে পাগল হয়ে গেছে, এরা এগুলোকে পাগলই বলা চলে, উন্মাদ বলা চলে। এরা মানে সবসময় এরা শুধু নিজেদেরকে মানে বড় মনে করে। এই ধরনের যে নিজেদেরকে, এই যে শেখ হাসিনা আমাদের সরকার, স্বৈরাচারী সরকার, তারাও কিন্তু মানে তার যে সরকার, সম্পূর্ণ সরকার দলটা যে ছিল, তারাও কিন্তু খুব অহংকারী ছিল। শেখ হাসিনাও কিন্তু খুব অহংকারী ছিল। এই ধরনের আপনাদের মতো অহংকার করতে যায় দেখেন শেখ হাসিনার কী অবস্থা হলো। শেষে আপনাদেরও যেন এরকম অবস্থা না হয়, এটাই আমার বলার। আর সামনে দেখি আরও ভিডিওটা দেখে বাকিগুলো। আমরা কাউন্টডাউন ক্লক অন রাখবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূস তিনি কথা বলতে চাইছেন না। মোহাম্মদ ইউনূস কিসের এত ভয় আমরা জানি না। ভারতীয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যম তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করে। কিসের ভয়ে মোহাম্মদ ইউনূসের? যদি বাংলাদেশ সোনার বাংলায় থাকে আমরা দেখার চেষ্টা করব হিন্দুদের কেন মারা হচ্ছে। মোহাম্মদ ইউনূস এড়িয়ে যাচ্ছেন। মোহাম্মদ ইউনূস লিফটে করে, এলিভেটর করে চলে গেলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কেন? মোহাম্মদ ইউনূসের কিসের ভয়? মোহাম্মদ ইউনূস আসলে ভেবেছিলেন বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া মিনমিন করবে, মোহাম্মদ ইউনূস যা বলবে ইয়েস স্যার বলবে, এরকম কোনো মিডিয়া হয়তো তাকে জিজ্ঞেস করবে। তো এইখানে আরেকটা জিনিস, যে মিনমিন বাংলাদেশের চ্যানেলগুলোর কথা বলা হলো এখানে, যে বাংলাদেশের নিউজগুলো, যে বাংলাদেশের নিউজ নাকি মিনমিন করে কথা বলে। তো মানে বাংলাদেশের নিউজে নাকি তারা নাকি মিনমিন করে কথা বলে, আর মানে যেই বলবে তাই সেটাই নাকি বলে ইয়েস স্যার করে। এই যে মিডিয়ার কথা বলো, এখানে আরেকটা কথা বলি, যে আপনি বিশ্বের সমস্ত দেশগুলোতে যায় দেখবেন, আপনি বিশ্বের সমস্ত দেশগুলোর নিউজগুলো দেখবেন, সেইখানে দেখতে পাবেন আপনি একটা জিনিস, যে সবাই কিন্তু শান্তভাবে, শান্ত মাথায় কিন্তু খবর নিউজগুলো পড়ে, এবং তারা কিন্তু নিজে থেকে কোনো মতবাদ করে না, নিজে থেকে কোনো মানে সাপোর্ট নিয়ে এই ধরনের মানে বড় কথা কিন্তু বলে না, ঠিক আছে? এইটা শুধুমাত্র ইন্ডিয়ান চ্যানেলগুলোতেই হয়। মনে হয় যে তাদের পিছনে মাছি লেগে গেছে, মৌমাছি লেগে গেছে। মানে একটা এরকম হয় না যে 10-12টা কুত্তা মিলে যখন একটা মানে একটা কুত্তাকে অ্যাটাক করে, একবার এই পাশ থেকে মারে, একবার ওই পাশ থেকে মারে, আবার পিছিয়ে যায়, এই পাশ থেকে মারে পিছিয়ে যায়, আবার দেখেন যে ওই পাশে একজন মারে পিছিয়ে যায়। তো এরকম করতে করতে তখন যেই মানে কুত্তাটা কে অ্যাটাক করে, সেই কুত্তাটা তখন কি মনে করে, এই বিভ্রান্তিতে পড়ে যায়। দেখেন যে একটা যদি গাছের সঙ্গে ধাক্কা খায়, তখন সেই গাছটার উপরে ঘাউ করে উঠে, পরে যখন দেখে যে গাছ, তখন কিন্তু হয়ে যায়। তো ঠিক এদের হিসাবটা হচ্ছে সেরকম। এরা এখন দেখতেছে যে পাকিস্তান, আপনার নেপাল, চীন, ভুটান, বাংলাদেশ সব এখন এদের বিরুদ্ধে। কেউ দেখতে পারে না, ইন্ডিয়াকে এখন কেউ দেখতে পারে না। প্রতিবেশী দেশ মানে বন্ধু, মানে এতদিন নাকি বন্ধু ছিল, তো এরা তো বন্ধু নামের শত্রু। আর তারা কারোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই। আপনাদের যদি এতই ভালো, আপনারা এত ইয়া করে চলেন, তাহলে আপনাদের মানে সবার সাথে সম্পর্ক নষ্ট হইল কেন? এবং আপনি যে এই যে একটা কথা বলতেছেন যে উঠছেন বসছেন, উঠছেন বসছেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসতেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসছেন।
উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা বিজ্ঞাপনের ডায়লগ ছিল। মোহাম্মদ ইউনুস আসলে আমেরিকা যখন বলছে ওঠো, মোহাম্মদ ইউনুস উঠছেন, আমেরিকা যখন বলছে বসো, মোহাম্মদ ইউনুস বসে যাচ্ছেন। সত্যি তাই, বাংলাদেশের মানুষ এই স্বপ্নই দেখেছিলেন। বলুন, আজ টুইট করার পালা, আজ আমার এই ভিডিওগুলো শেয়ার করুন, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিন মোহাম্মদ ইউনুস কি করছেন, পর্দা ফাঁস করব। 3 নম্বর প্রশ্ন, জো বাইডেন, সবচেয়ে বড় প্রশ্ন, জো বাইডেন জানেন বাংলাদেশে কি চলছে? জো বাইডেন কি এটা জানেন বাংলাদেশে কি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? আচ্ছা, আমি জো বাইডেন এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন বা জো বাইডেনের যারা চর রয়েছেন, 56 মিনিটস, 56 মিনিট বাকি। আপনাদের কাছে 56টা মিনিট আছে পর্দাফাঁস করার, 56টা মিনিট মানুষকে জানানোর, 56টা মিনিট। এই ঐতিহাসিক মিটিংয়ের আগে সমস্ত কিছু বদলে দিয়ে সংখ্যালঘুরা যাতে আওয়াজটা তুলতে পারে, তার 56 মিনিট। জো বাইডেন জানেন মোহাম্মদ ইউনুস কি কি লোকাচ্ছে। এবং এইখানে যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মানে সংখ্যালঘুদের বিষয়টা, বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টা, বাংলাদেশে যে সংখ্যালঘুদের, আমি এর আগের ভিডিওতে বলছি, আবার বলতেছি যে বাংলাদেশের সংখ্যালঘুর কথাটা যে এখানে বারবার তুলতেছে তারা, বাংলাদেশের সংখ্যালঘুরা আসলে কি, বাংলাদেশের যারা মানুষ তারা জানেন যে হয়তো তারা বাংলাদেশে জানেন যে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারটা যিনি এরা মানে প্রশ্নটা তুলতেছে, বাংলাদেশের কোনো সেই ধরনের কোনো আসলে কিন্তু ঘটনা ঘটতেছে না বা ঘটেনি। ঘটছে, দুই একটা ঘটছে, সেগুলো কীরকম যে আপনার ওই যে আপনার যারা মানে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, যারা আওয়ামী লীগের নেতা ছিল দুই একটা, তাদের সঙ্গে শুধুমাত্র এই ধরনের ইয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে তো বাংলাদেশের মানে আপনার মুসলমান, অনেক মুসলমানের সঙ্গেও তো সেই ইয়েটা হয়েছে, অনেক মুসলমানের বাড়ি ভাঙে দেওয়া হয়েছে, অনেক মুসলমানের মনে করেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, অনেক মুসলমান, অধিকাংশ মুসলমানের ফার্ম, যাদের যে বড় বড় গুডানগুলো সব কিন্তু লুটপাট হয়ে গেছে, ইয়ে করা হয়েছে। তাহলে এইটা শুধুমাত্র কয়েকটা হিন্দুদের মানে সংখ্যালঘুদের হয়েছে যারা আপনার ইয়ের সঙ্গে জড়িত ছিল, যারা মানে আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল, যারা আওয়ামী লীগ দল করত তাদের ক্ষেত্রে। তো সেটা তো মুসলমানদেরও ক্ষেত্রে হয়েছে, এটা তো ইয়ে করার কথা না, ঠিক আছে না? কিন্তু সাধারণ কোনো ইয়াতে, সাধারণ কোনো হিন্দুকে বা সাধারণ কোনো মন্দিরে ইয়ে করা, এগুলো কিন্তু কোথাও কোনো ঘটনা ঘটেনি। এগুলো জাস্ট একটা বানোয়াট, এগুলো মানে জাস্ট একটা বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া আর কিছু না। তো দেখি আরও সামনে আরেকটু ভিডিওটা দেখি, তারপর আরও ইয়ে করতেছে। আর এখানে আরেকটা কথা তিনি বলছেন যে নাকি বাংলাদেশের মানুষকে ডক্টর ইউনুস নাকি গোলাম বানানোর চেষ্টা করতেছে, যে মানে ডক্টর ইউনুস যা বলবে বাংলাদেশের মানুষ ইয়েস স্যার, বাংলাদেশের মিডিয়া ইয়েস স্যার করবে। এবং এখানে নাকি ডক্টর ইউনুস নাকি একটা প্ল্যান করতেছে এখানে নাকি, যেমন বাংলাদেশের মানুষকে মার্কিন গোলাম বানানোর জন্য। তো দেখি সামনের দিকে আর একটু ভিডিওটা যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে নিয়ে আসতেছি, রিয়েক্ট করবো আবার। সামনে একটু ভিডিওটা দেখে আসুন একবার দেখে নি কি কি লোকাচ্ছে। 55 মিনিট, আপনাদের সময় কমছে, টুইট করুন, শেয়ার করুন, গোটা বাংলা, গোটা দেশ জানুক ধামাচাপা দেওয়ার কাউন্টডাউন 55 মিনিট। আর দেখি জো বাইডেন জানেন মোহাম্মদ ইউনুস কি কি লোকাচ্ছেন, কি কি ধামাচাপা দিচ্ছেন, আমেরিকানরা জানেন? যদি না জানেন গোটা বিশ্বকে জানান। মোহাম্মদ ইউনুস আজকে ভারতীয় সময় 9টা, বাংলাদেশ সময় 9:30 যে মিটিং হবে জো বাইডেনের সাথে রাষ্ট্রসংঘে, এই প্রসঙ্গ তুলবেন। বাংলাদেশে মন্দির কেন আক্রমণ হচ্ছে, কেন বাংলাদেশের একের পর এক মন্দির ভাঙা হচ্ছে, এই প্রশ্ন আমি আজ ময়ূখ রঞ্জন ঘোষ তুলছি। মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী, এই প্রশ্নের উত্তর দেবেন। এরপরে দুর্গাপুজোয় মাইক বাজানোয় ফতোয়া জারি হয়েছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনুস এটা জো বাইডেনকে বলবেন দম আছে, এই চ্যালেঞ্জ করলাম আমি, উপদেষ্টাদের দম আছে। ঠক 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 করে আপনারা কাঁপছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে গোলাম বানানোর চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে। আজ বাংলাদেশের মানুষের হয়ে ময়ূখ রঞ্জন, এখানে তারা একটা জো বাইডেনের কথা বলছে যে জো বাইডেন কি জানে যে বাংলাদেশে কি চলতেছে, মানে তারা বুঝিয়ে যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বুঝিয়ে যাচ্ছে যে বাংলাদেশে কি চলতেছে। এটা ডক্টর ইয়াস মানে জো বাইডেন কি এটা জানে? তো সেই ক্ষেত্রে আমি বলি যে নরেন্দ্র মোদী মানে ফোনেও কিন্তু জো বাইডেনের সঙ্গে কথা বলছে এবং সাক্ষাতেও কিন্তু জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু কথা বলছে। তো এইখানে আপনারা দেখেন জো বাইডেন যদি না জানে, এখানে যে নাকি বলতেছে যে ডক্টর ইউনুস নাকি এগুলো ধামাচাপা দেওয়ার কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম। তো ডক্টর ইউনুস যদি এগুলো ধামাচাপা দেওয়ার না ইয়ে করলো, তাহলে নরেন্দ্র মোদী যে বাংলাদেশের বিষয়ে ফোন আলাপ করছে এবং সাক্ষাতে যে আলাপ করছে জো বাইডেনের সঙ্গে, তাহলে তিনিও কি মানে ডক্টর ইউনুসের হয়ে কথা বলছিলেন?
তিনিও তাহলে ডক্টর ইউনূসের হিসেবে কথা বলে তিনিও তাহলে ধামাচাপা দিয়ে আসছেন বিষয়টা, ঠিক আছে না? বিষয়টা এরকম দেখায়। আরে ভাই, আপনাদের আপনাদের যে নরেন্দ্র মোদি তো এতে গেছিলো এবং জো বাইডেনের সঙ্গে তিনি কথা বলছেন, জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলছেন এবং সরাসরিও ফোনেও কথা বলছেন, সাক্ষাতেও কথা বলছেন। তিনি তো না বলে এটা রাখেননি, যেহেতু বাংলাদেশ বিষয় নিয়ে তিনি কথা বলছেন, তিনি তো সব খুলে বলছেন, যদিও বাংলাদেশে এরকম কোনো কিছু ঘটেনি, তারপরও অনেক বানোয়াট কথা মোদি কিন্তু বলে আসছে। তো যাই হোক, আবার একটু সামনে ভিডিওটা টানে দেখি, তারপর দেখেন যে আরও কি তাদের ইয়েগুলো হয়। আর আমি রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখবেন, শেষের দিকে কিন্তু মজা আছে। এই যে প্রথম যে ভিডিওটা, এটা কিন্তু প্রথমটা দেখতেছি, কিন্তু দ্বিতীয় যখন ডক্টর ইউনূসের মানে যে বৈঠকগুলো এগুলো হওয়ার পরে তারা স্বর পাল্টে ফেলছে আর কি, যে আরেকটা স্বর তুলে দিচ্ছে যে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তাদের পিছনে লেগে গেছে, করছে আমাদের বাংলাদেশকে নিয়ে। আচ্ছা, এগুলো পরে বলতেছি, দ্বিতীয় ভিডিওটাতে আসছি আগে, তারপর এটা একটু সামনে কন্টিনিউ করি। নেই, বাংলাদেশের মানুষ এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই খবর আমার কাছে আসছে। মোহাম্মদ ইউনূস, এক এক করে দেখা যাক মোহাম্মদ ইউনূস কি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমি প্রথমেই এই মায়ের, এই মেয়ের, এই চাকমা পরিবারের এই কান্না, এই আর্তনাদ আপনাদের দেখাতে চাই। এটাও পৌঁছাক জো বাইডেনের কাছে, আমেরিকা অব্দি পৌঁছাক, এটা মোহাম্মদ ইউনূসের দোরগোড়া অব্দি পৌঁছাক। এটা যদি কেউ মোহাম্মদ ইউনূসের সামনে থাকেন, জবাব চায় বাংলার, এই ক্লিপ লাউডস্পিকারে বাজিয়ে মোহাম্মদ ইউনূসকে শোনানো হোক, কিন্তু এই কান্না বাংলাদেশ থেকে আমেরিকা অব্দি পৌঁছাক। শুনি। আমরা কি করেছি? তাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন। এভাবে আমাদের ঘর বাড়ি পুরো শেষ করতেছেন। এখানে কোনো প্রশাসন নাই, এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না? নাকি আমি আদিবাসী এজন্য আমার অপরাধ? হ্যাঁ, আজকে বিনা অপরাধে আমাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি সব কিছু শেষ করে দিছে। এই যে আমরা এখন কোথায় যাব? আমেরিকান ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে সামনে দাঁড় করিয়ে বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের দখল নিতে চাইছে, এটাই বাস্তব। আসলে হয়তো শত্রু বাংলাদেশও নয়, শত্রু ভারত, টার্গেট ভারত, এবং সেইটাই আসলে এই ডিপ স্টেটগুলো করার চেষ্টা করছে। বাংলাদেশের সবাই এই মুহূর্তে থ্রেটের মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে গোলাম বানানোর চেষ্টা করছে এই মোহাম্মদ ইউনূস ব্যর্থতম রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করছে। মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলতে পারছেন না কেন? মোহাম্মদ ইউনূস কি ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি জামাতিদের ভয় পাচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি বিএনপিকে ভয় পাচ্ছে? মোহাম্মদ ইউনূস কি মৌলবাদীদের ভয় পাচ্ছে? এত দুর্বল রাষ্ট্রপ্রধান দেখতে পাইনি আমরা বহুকাল। এবং এইখানে যে একটা কথা বললেন যে ডক্টর ইউনূস, এই যে আমাদের মানে বর্তমানে যে পার্বত্য যে এলাকায় যে মানে সমস্যাটি চলতেছে, তো সেইটা নিয়ে যে কথাটা বললেন যে ডক্টর ইউনূস কি ভয় পাচ্ছেন, বা কাকে ভয় পাচ্ছেন, জামাতকে ভয় পাচ্ছেন, বা কোনো দলকে, এগুলো যে ভয় পাওয়ার কথাগুলো বলতেছে, আরে ভাই ওই যুক্তি কোথা থেকে? এরা কি লেখাপড়া করছে না? এরা মানে অ্যাঙ্কারিং করতে আসছে নিউজে, আর নিউজ পড়তেছে, এদের তো পাশার মধ্যে মানে যে পুরা কৃমি উজ্জ্বল মারে না, তো সেই অবস্থা এদের হয়ে গেছে আর কি ইন্ডিয়ার চ্যানেলদের। আরে ভাই, আপনার নিজেরটা দেখেন না, বাইরের দেশে কেন মানে বাইরে কি করতেছে না করতেছে দেখতে যাচ্ছেন, আপনার ভিতরের অবস্থাটা দেখেন না। মণিপুরে আপনার মোদি কেন যায়নি? আপনার নরেন্দ্র মোদি, আপনারা তো সাহসী, আপনারা তো ভয় পান না। আপনাদের নরেন্দ্র মোদি মণিপুরে কেন যায়নি? মণিপুরে যে চলতেছে, মণিপুরে যে এত কিছু চলতেছে, আপনারা খবর রাখেন? আপনার নরেন্দ্র মোদি গেছে এখানে, বিষয় নিয়ে কথা বলছে আপনার নরেন্দ্র মোদি। আপনাদের অরুণাচল 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেল চীন। লজ্জা থাকা দরকার আপনাদের, এত বড় বড় কথা বলেন। আর ডক্টর ইউনূসের যে ভয়ের কথাটা বলতেছেন, ডক্টর ইউনূস কি ভয় করতে যাবে? কেন ভয় করতে যাবে? আপনারা দেখছেন জাতিসংঘের ভাষণটা হয়তো দেখছেন, সেখানে ডক্টর ইউনূস আসলে কি জিনিস সেটা বুঝে নিচ্ছেন অলরেডি। তো যাক, ভিডিওটা আরও সামনের দিকে কন্টিনিউ করি, আবার তারপর রিয়েক্ট করতেছি। মোহাম্মদ ইউনূস ভালো করে শুনুন। আর মোহাম্মদ ইউনূসের সাথে ওই মৌলবাদী, জামাতি, যারা এই মুহূর্তে ভেবেছিল ময়ূক বোধহয় বাংলাদেশ ভুলে গেছে, বাংলাদেশ নিয়ে আর কথা বলবে না, তাদের এই মুহূর্তে আবার ঠকঠক করে কাঁপার সময় এসেছে। ময়ূক আজ প্রশ্ন তুলবে,
আপনাদের রাতের ঘুম উড়বে। তার কারণ এই জিনিস যদি লেবাননে হতো, এই জিনিস যদি ইরানে হতো, এই জিনিস যদি সিরিয়াতে হতো, এই জিনিস যদি অন্য সম্প্রদায়ের অন্য কোনো মহিলার সাথে হতো, আপনারা রাস্তায় বেরিয়ে কাঁদতে 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 রাষ্ট্রসংঘের অফিস অব্দি গিয়ে বলতেন ধর্মপ্রতার দেখুন কি হচ্ছে। তো এখানে তিনি আরেকটা কথা বললেন যে বাংলাদেশ ডক্টর ইউনূস নাকি খুব দুর্বল, তিনি নাকি খুব উইক, তিনি নাকি এগুলো পাচ্ছেন না, ওনাকে ক্ষমতা ছাড়িয়ে দিতে বলতেছে, মানে এমনভাবে বলতেছে ওনাকে ক্ষমতা ছাড়িয়ে দেওয়ার কথা বলতেছে। তো ঠিক আছে, ডক্টর ইউনূস পারতেছে না এমন আপনাদের, ঠিক আছে আপনারা যদি এত পারেন, আমাদের 1 মাস বলতে 1 মাস হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস এখনো পারতেছে না। তো আপনাদের মণিপুরের ইস্যুটা সেটা কি নতুন 1 মাস 2 মাস? সেটা তো আপনাদের দিকে তো কয়েক বছর ধরে সেই সমস্যাটা, সেই ভ্যাকশনটা কি করতে পারছেন এতদিন? ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয়, মিসাইল লঞ্চ করে হামলা করা, রকেট লঞ্চ করে হামলা করা হয়। আপনারা বাইরের দেশ নিয়ে কথা বলেন, আমাদের দেশ নিয়ে কথা বলতে যান। আপনার নিজের ভিতরে আপনার নিজের হাতটা তুলে দেখেন যে আপনার বগলিতে কতগুলো কাঁদো, তারপর কথা বলিয়েন, তার আগে কথা বলতে আসেন না। মণিপুর আপনাদের এতদিন থেকে এত সংঘাত চলতেছে, মণিপুর আপনারা কন্ট্রোল করতে পারলেন না, আর আপনারা আসছেন আমাদের এত বড় একটা দেশ মানে ইয়ে করার, মানে ইয়ে তো আসছেন আপনারা। হিন্দু বলে কি জানমানের দাম নেই নাকি? হিন্দুর প্রাণ কি এত সস্তা? লাল তাগা, এই যে লাল তাগা এই মুহূর্তে আমিও পরে রয়েছি, এই লাল তাগা পরা যাবে না বাংলাদেশে? নিয়ম হচ্ছে, কে নিয়ম বানাচ্ছে? মোহাম্মদ ইউনূস। কে বানাচ্ছে এই নিয়ম? প্রথমে শুনুন আগে। হাতে লাল টাকা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে। আপনারা, আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদের কি এই দেশে জন্ম হয়নি? এই মন্দিরে কি থাকে? আমাদের হিন্দুদের কি থাকে? সৃষ্টিকর্তার বিগ্রহ। আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়তে যান, এর বাইরে তো আর কিছু থাকে না। মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোন মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা মন্দির পাহারা চাই না, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলা হওয়ার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, যে হাতে যাদের লাল টাকা। এই যে এখানে আরেকটি কথা বললেন যে মানে সনাতনীদের হাতে যে একটা লাল টাকা থাকে, তো এইটা নিয়ে যে মানে ছাত্ররা একটা ইয়ে করছিল, তো এইটা নিয়ে যে বলতেছে এইটা আচ্ছা ঠিক আছে বুঝলাম, এই লাল টাকা নিয়ে আপনাদের ইয়েটা করছে, আপনারা কি করছিলেন? এটা আপনাদের ধর্মীয় আচার আচরণ, আর আমাদের বরকাটা কি মানে ধর্মীয় আচার আচরণ না? এক এক করে পর্দা আপনাদের ফাঁস করা হবে। আমার এই ভিডিওটার পরের ভিডিওটা আপনাদের জন্য আগুন হইতে যাচ্ছে। আপনাদের একটু জেড ফুটেজ আছে, আপনারা এতদিন থেকে কি করছেন ইন্ডিয়াতে, মুসলমানদের উপর কোন নির্যাতনটা চালাইছেন, একটু জেড ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে, আমি সেগুলো নিয়ে আসবো এক পরের ভিডিওতে। আপনি এখানে কি বলছেন যে তাগা, হাতের তাগার উপরে, আচ্ছা ঠিক আছে সেটা আমি মানলাম যে আপনাদের সনাতন ধর্মের এটা আছে, আপনার হাতে টাকা পরে থাকতে পারবেন, এটা আপনাদের ধর্মীয় ইয়ে। তো আমাদেরও তো সেরকম যে বোরকাটা, আমাদেরও তো ধর্মীয় মানে ইয়ে তাই না, কালচার তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে আপনারা ইন্ডিয়ায় কী করছেন? বোরকা পরা যাবে না, আবার বোরকাকেও যদি কোনো মেয়ে পড়ে, অনেকদেরকে কি আপনারা হেনস্থ করছেন, টানে খুলে দিচ্ছেন, ইয়ে করছেন, বহুত ধরনের বহুত অত্যাচার করছেন আপনারা মানে ইন্ডিয়ার মধ্যে। আপনারা বড় বড় কথা বলেন, আপনারা কি করছেন না করছেন, বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভেঙে মানে মুসলমানদের বাসা ভাঙছেন, আপনারা বাবরি মসজিদ ভাঙে সেখানে রাম মন্দির করছেন, সেখানে আপনারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানে 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 বেফাকসা মন্তব্য করে বসবেন আপনারা। এটা তো মানে একবার দুইবার না, তাও বেশ কয়েকবার। আপনি মুম্বাইয়ের খবর রাখেন যে 2-3 দিন আগে যে এটা হইলো মুম্বাইতে, মুসলমানের লং মার্চটা যে হইলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলার জন্য, কটাক্ষ করার জন্য। এরকম কি দেখছেন যে আমরা সংখ্যালঘুদের, আমাদের মানে বাংলাদেশের যে সংখ্যালঘুরা, তাদের
এগনেস্টে এই ধর্মীয় আচার করার জন্য মানে কোনো বাধা বা মনে করেন যে কোনো কেস টেস করছি। আপনাদের ইন্ডিয়ারটা দেখেন, যোগী আদিত্যনাথ তার রাজ্যে কি করছিল, যে মানে আমাদের মুসলমানদের নামাজ পড়তে পড়তে মানে মসজিদের ভিতর জায়গা ছিল না, একটা কাতার শুধুমাত্র রাস্তায় একটু নামাজ পড়ছিল, তাও আবার বেশি কিছুক্ষণ না, সামান্য সময় একটু, সেটার জন্য সেখানে মামলা করা হয়েছিল। আরে ভাই, আমাদের বাংলাদেশে মুসলমানরা না যাইলে আপনাদের পুজোটাই ফুটে উঠবে না। আপনাদের যদি বাংলাদেশে যে দুর্গা পুজোটা হয়, সেখানে কয়টা আপনাদের সনাতনী থাকে, কয়টা হিন্দু থাকে, সব থেকে দেখবেন যে সেখানে মুসলমান ধর্মের লোকরা বেশি যায় ভিড় করে। আপনারা কথা বলতে আসেন, আমি বললাম না, এর পরের ভিডিওটা আরো আগুন দেখবেন। এখানে আমরা তো তাও মন্দিরকে পাহারা দিচ্ছি, ঠিক আছে, আমাদের মুসলমানরা এখানে তো মন্দিরকে পাহারা দিচ্ছে। আর ইন্ডিয়াতে কি করা হয়েছে, সংখ্যালঘুদের এখানে দেখেন যে মুসলমানরা আমরা কি করতেছি, যে মানে তাদের যে ধর্মীয় যে ইয়েগুলো আছে, আমরা কিন্তু পাহারা দিচ্ছি মন্দিরগুলো। কিন্তু তাদের ক্ষেত্রে এখানে দেখেন তারা কি করে, মন্দিরের সামনে আমাদের মসজিদের সামনে যায়, তারা কিন্তু ঢোল বাজায় আর জয় শ্রীরাম বলে উগ্র আওয়াজতে তারা এরকম করে। আমাদের ফজরের আজান নাকি আমাদের আজান নাকি দেওয়া যাবে না, এটা নাকি খুব সাউন্ড বেশি, লড সাউন্ড, এগুলো বললাম তো, ভিডিওগুলো নিয়ে আসবো আমি পরের ভিডিওটাতে। আপনারা দেখেন যে আমি আগুন বললাম না যে আগুন ভিডিও নিয়ে আসবো, সেটা দেখিয়েন। অনেক ফুটেজ, অনেক ইন্ডিয়ার আপনাদের অনেক নির্যাতনের, মুসলমানদের উপর নির্যাতনের অনেক ফুটেজ আছে আমার কাছে। আর একটু ভিডিওটি কন্টিনিউ করি। আমি সরাসরি চলে যাব আমার অতিথিদের কাছে। এই মুহূর্তে বাংলাদেশ ঢাকা থেকে রয়েছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু জাতীয় মহাজোট, রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, এবং অনিক কান্তি সরকার, বাংলাদেশের নাগরিক চলচ্চিত্র পরিচালক, আমাদের সঙ্গে আসবেন। আমি প্রথমেই গোবিন্দবাবুর কাছে যেতে চাই। গোবিন্দবাবু, এটা কি চলছে আজকে? তো আপনার জবাব চাই বাংলাতে না বসে, আজকে তো রাস্তায় নেমে, আরে শুনে নিন, আপনি শোনার আগেই বেশি বলার চেষ্টা করেন। আজকে এটা কি চলছে? হিন্দু ভাই বোনদের ওপর যে কাজটা হচ্ছে, আর ওখানে মোহাম্মদ ইউনূস ডিনার পার্টি করছেন আর জো বাইডেনের সাথে আলাপচারিতা করছেন। প্রতিবাদ তো আপনাদের ঢাকায় বসে করার কথা। আচ্ছা, এখন কি আপনি শুনবেন না ওই শুধুমাত্র? অবশ্যই শুনবো, আপনাকে শোনার জন্যই আছি। আমি তো ব্যথিত, আচ্ছা, যদি শুনতে চান আমি তো ব্যথিত। আপনারা হিন্দু মহাজোট বলে আপনি দায়িত্ব পালন করছেন না হিন্দুদের হয়ে। বলুন এবার। আমি যেটা বলি আগে শোনেন, তারপরে কথা বলেন। আপনি তো বললেন এতক্ষণে, বলুন। 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন এই চাকমা রাজ্যটা হচ্ছে 98.5% হচ্ছে বৌদ্ধ এবং হিন্দুদের। সেই সময় এটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, এবং আপনারা সেটা নেন নাই। না নেয়ার কারণে আপনার নেহেরু এই অংশটাকে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে আপনারা এই দুরবস্থার মধ্যে করে ফেলেছেন। মানে এটার জন্য নেহেরু দায়ী? আমরা যে এটার জন্য নেহেরু, গোবিন্দবাবু শুনুন, আমি জানি না, আপনাকে বলে আপনাকে বিএনপির মাথায় বসিয়ে দেবে, আপনাকে জামাতের মাথায় বসিয়ে দেবে। আজকে দারুণ খুশি, জামাতিরা আজকে আপনার বাড়িতে বিরিয়ানি পাঠাবে, দারুণ। এটার জন্য তো এখানে দেখেন এমনভাবে এরা কথাবার্তাগুলো বলে মানে আপনাকে কথা বলার চান্সই দিবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলার কিন্তু চান্স দিচ্ছে না সেরকম একটা, মানে উত্তালি একের পর এক প্রশ্ন করে, মানে সামনে যে নিজের গেস্ট, তার চ্যানেলের একটা গেস্টের সঙ্গে কীভাবে করবে, মানে খুব ভদ্রভাবে কথাগুলো বলা যায়। তো জানার ইচ্ছা আছে, ঠিক আছে, মানে আপনি ভদ্রভাবে বলেন, শান্ত মাথায় বলেন, শান্ত মাথায় অ্যান্সার নেন, ঠিক আছে। এরা মনে হচ্ছে লাফালাফি করবে, ঝাঁকাঝাঁকি করবে, এবং খুব মানে করার চেষ্টা করে, এরা বিভ্রান্ত করার চেষ্টা করে, মানে অপরপক্ষের মুখ থেকে একটা ভুল করে কিছু বের হয়ে যাক, সেটা নিয়ে টানাটুনা করা যাবে, সেটা সুতা ধরে টানা দেবে। এরা এই ধরনের চেষ্টা করে পুরো পৃথিবীর মধ্যে। ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো ঠিক এরকম, এরা হলো উদ্ভট। তো এখানে আরও একটা দেখেন যে কি, যখন এই যে আপনাদের বাংলাদেশের যে হিন্দুটার সঙ্গে কথা বলতেছে, আপনারা দেখেন যে এখানে কিন্তু সে বলতেছে কি, মানে তিনি কিন্তু বাংলাদেশের যে হিন্দুটা, সে কিন্তু সত্য কথাই বলতেছে। এখন সত্য কথা ওরা মানে যে অ্যাঙ্কারিং করতেছে, তার দাবি তার এটা কিন্তু মনের মতো হয়নি, ঠিক আছে না। আসলে রে ভাই, তিনি তো যাকে আপনি করছেন, তিনি তো সত্য কথাই বলবেন নাকি? হিন্দু হলেও বাংলাদেশে কি ঘটছে না ঘটছে, বাংলাদেশের অবস্থা কি না, তিনি তো সত্যটাই বলতেছেন। আর আপনি সেই 70 টাকা না নিয়ে তিনি বাংলাদেশে বসে 70 টাকা বলতেছেন, আর আপনি বাংলাদেশে নেই, আপনি একটা মানে বাইরের দেশ থেকে, হ্যাঁ, আপনি এটা বিশ্বাস করতেছেন না যে বাংলাদেশে এই ধরনের উনাকেই নাকি বলে জামাতের মাথায় উঠাবে, উনাকে নাকি বলে বিএনপির মাথায় বসাবে। তো এরকম একটা অবস্থা, মানে সত্য কথাটা বলতেছে বলে, ঠিক আছে, সত্য কথাটা বলতেছে, বাংলাদেশে বলে যেটা বলতেছে, বাংলাদেশে বসে যেটা বলতেছে এটা সত্য না। আর উনি ইন্ডিয়াতে বসে যেটা বলতেছে,
উনি ইন্ডিয়া থেকে যেটা দাবি করতেছে সেটাই সত্য, তাহলে দেখেন এইখানে কোনটা এটা মানে কোন একটা সাপোর্টিং বিষয়। তারা সত্যটাকে নিতে চায় না, কারণ বাংলাদেশে এই ধরনের সংখ্যালঘুর উপর কোনো ঘটনা ঘটেনি, বাংলাদেশের সংখ্যালঘুর উপর কোনো অত্যাচার করা হয়নি, এটা জাস্ট বানোয়াট। তাদের নিজের হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের ঢাকা থেকে যে বলতেছে, আপনারা সেটা দেখেন, তারা সত্যটা না নিয়ে তারা মিথ্যা নিয়ে টানাটুনা করতেছে, কারণ তারা চায়, তারা এরকম, তারা উদ্ভট, তারা চায় মানুষের সঙ্গে গেন্দাম করতে। দর্শক, আমি আর তাদের কথাগুলো শোনাচ্ছি না, কারণ তাদের কথাগুলো শোনাতে গেলে এখানে অনেক সময় লাগে যাবে। তো তাদের কথাগুলোর ভিত্তিতে আমি যে রিয়েক্টগুলো করছি ঠিক সেগুলো দেখেন, আপনারা সেগুলো শুনেন, ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে। এই যে এখানে তিনি আরেকটা কথা বললেন যে পদত্যাগ করানোর বিষয়টা, যে বাংলাদেশের হিন্দুদেরকে নাকি বেছে বেছে পদত্যাগ করানো হচ্ছে, যারা চাকরিজীবী তাদেরকে নাকি বাংলাদেশ নাকি মানে তাদেরকে ইয়ে করে দেখে দেখে নাকি ইয়ে করা হচ্ছে, মানে পদত্যাগ করানো হচ্ছে, এবং যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং যারা হিন্দু এদেরকে। আরে এরকম কোনো ঘটনা কোথায় আপনি দেখান আমাকে, আপনি বাংলাদেশে আসেন, আপনারা তদন্ত করেন বাংলাদেশে কোথায় এই ঘটনা কোথায় ঘটছে আমাকে দেখান। এইখানে একটা ঠিক আছে, এটা করছিল একটা মানে দল, একটা ইয়ে করছিল, যেহেতু একটা প্রভাবশালী দল ছিল, আসলে এটা এরকম কোনো কিছু না, এটা মানে হিন্দুদের যে মানে আলাদাভাবে হিন্দু হইলে যে পদত্যাগ করানো হচ্ছে, বা ওই আপনার মানে আওয়ামী লীগ হইলে যে পদত্যাগ করানো হচ্ছে, এই ধরনের কোনো কিছু কিন্তু এটা না। এটা হচ্ছে আসলে কি, যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধুমাত্র পদত্যাগ করানো হচ্ছে। সেটা হিন্দুর সংখ্যা কয়জন, হাতে গোনা 2-4 জন, কিন্তু বাংলাদেশে মানে যে সব থেকে বেশি তো মুসলিম, এর মধ্যে তো সব থেকে বেশি মুসলিমকে পদত্যাগ করানো হচ্ছে। আর এটা কিন্তু হিন্দু বলে তাদের মানে পদত্যাগ করানো হচ্ছে না। যারা 2-1টা, আমি বললাম কিছুক্ষণ আগে বলছি যে 2-1টা যারা হিন্দু আওয়ামী লীগ করে, যে আওয়ামী লীগ দলটার সাথে যারা জড়িত ছিল, তো সেই 2-1টা হিন্দুকে হয়তো এটা করা হচ্ছে, কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার, তারা আওয়ামী লীগকে আবার সামনের দিকে সহযোগিতা করতে পারে, ইয়ে করতে পারে এরকম স্বৈরাচারী সরকারকে। সেই ক্ষেত্রে এখান থেকে যে বড় বড় যেই মেন মাথাগুলো যেগুলো ইয়ের আর কি আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ যেগুলোকে তৈরি করছিল সেগুলোকে এখান থেকে পদত্যাগ করানো হচ্ছে। এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান এই ভেদাভেদে কিন্তু পদত্যাগ করানো হচ্ছে না, এখানে শুধুমাত্র পার্টির সঙ্গে জড়িত থাকার জন্য পদত্যাগ করানো হচ্ছে, আর সেটা সব থেকে বেশি মুসলমানেরই সংখ্যা। সাধারণ কোনো হিন্দুর কোনো চাকরি থেকে মানে পদত্যাগ করানো হচ্ছে না। আপনারা তদন্ত করেন, বাংলাদেশে আসে তদন্ত করে দেখেন, আপনারা সিআইডি পাঠান, গোপনে দেখেন, সমস্যা কি। আমাদের দেশের মাছ না খাইলে নাকি আমাদের দেশ মানে নিচে পড়ে যাবে। আমাদের দেশে যদি তারা মাছ ক্রয় না করে, যে ইলিশের কথাটা বলা হচ্ছে, যে আমাদের দেশ থেকে যদি তাদের দেশে না যায়, তারা যদি আমাদের দেশের মাছ না খায় আর কি, তাহলে আমাদের অর্থনীতি নাকি মানে পড়ে যাবে। সেই ধরনের একটা বক্তব্য কিন্তু তিনি করলেন, আপনারা দেখলেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যে কয়েকদিন আগের একটা ভিডিওতে কিন্তু এখানে কী করা হয়েছিল, যে কয়েকদিন আগের ভিডিওটাতে তাদের মানে কলকাতার মিডিয়া, সেটা ছিল কলকাতার মিডিয়াই, সেখানে কি বলছিল যে আমাদের বাংলাদেশের যে পর্যটকরা, আমাদের বাংলাদেশের যে পর্যটকরা ইন্ডিয়ার মধ্যে যায়, যারা ভ্রমণে যায় ইন্ডিয়াতে, ঠিক আছে, তো সেই ধরনের আমাদের পর্যটক খুব মানে আমাদের বাংলাদেশ থেকে তাদের যে ইয়েটা খুব কমে গেছে আর কি। যারা ট্যুরিস্ট যায় ওদের কলকাতাতে, তারা কিন্তু খুব কমে গেছে, যার জন্য তাদের একটা কিন্তু স্থিতিশীল, তাদের কিন্তু বেচা বিক্রি বা এই ধরনের তারা কিন্তু একটা বড় আর্থিক দিক দিয়ে তারা কিন্তু একটা বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। তারা নিজেরাই স্বীকার করছে সেটা, তাদের নিজেদেরই চ্যানেল কিন্তু সেটা তুলে ধরছে। তারা বলতেছে আমাদের ইলিশ না খেলে আমাদের দেশ নাকি পড়ে যাবে। বর্তমানে আপনাদের ভারতের যেই অবস্থা, আপনাদের ভারতের থেকে আমরা অনেক ভালো আছি, আপনাদের ভারতের থেকে আমাদের আর্থিক দিক থেকে আমরা অনেক উন্নত আছি। আপনি সেটা ভালো করে জরিপ করে দেখেন, আপনাদের ইন্ডিয়া জরিপ করেন, বাংলাদেশ জরিপ করেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে। এখানে যে আমাদের সমন্বয়কদেরকে, আমাদের যে ইয়েটাকে আর কি লেখাপড়ার কথা বলতেছে, আমি তো এখানে দেখতে পাচ্ছি যে আসলে উনারই কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি নিজেই মানে অশিক্ষিত, লেখাপড়াটা উনার করা দরকার। আমি আপনাকে সরাসরি ময়ূর না কি নাম আপনাকে সরাসরি উদ্দেশ্য করে বলতেছি, আপনি লেখাপড়া করুন, আপনার মাঝে এখনো অনেক জ্ঞানের অভাব আছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার জ্ঞানের অভাব আছে। আপনি আমার থেকে সিনিয়র হইতে পারেন, আমার মাথায় যেটা আছে আপনার মাথায় সেটা নাই। আপনার মাথায় শুধু আপনাদের যে গোমাতা বলেন না, গোমাতার গোবর দেওয়া আছে, ছাড়া কিচ্ছু নেই আপনার মাথায়, মুখোশ নেই আপনাদের মাথায়, আপনার মাথায়। তো এখানে দ্বিতীয়বারের মতো আবার ইলিশ দিতে চাওয়া গেছে বাংলাদেশকে, ইন্ডিয়াকে, ভারতকে।
তো সেটা নিয়ে তারা কি বলছে যে এখন মানে নাকি ভারত গরম হয়ে গেছে, এখন নাকি আমরা ইলিশ দিয়ে ভারতকে মানে ঠান্ডা করতে যাচ্ছি, শান্ত করতে যাচ্ছি। তো সেই জন্য নাকি মানে ইলিশ পাঠানো হচ্ছে। তো এইটা তারা বলতেছে যে কি বললো এখানে যে এইটা বাদ দিয়ে বাকিগুলো করতে বলতেছে, যে মানে হিন্দুদেরকে মারা বন্ধ করুন, বৌদ্ধদেরকে মারা বন্ধ করুন, মানে সংখ্যালঘুদের মারা বন্ধ করুন। আরে ভাই কোথায় কে কাকে মারতেছে আমি তো দেখতেই পাচ্ছি না। এমন কোনো জায়গাতেই আমার জানা মতে এমন বাংলাদেশের কোনো জায়গাতে হচ্ছে না যে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। আর সব থেকে বেশি হিন্দু, আমি যে সাইডটাতে থাকি, আমি যে দিকে আছি, এই দিকে কিন্তু হিন্দুর সংখ্যা সব থেকে বেশি। আর এটা কিন্তু আসলে বর্ডার সাইড অনেকটা, তো এদিকে কিন্তু হিন্দুর সংখ্যা বেশি। এবং আমাদের এদিকে শুধুমাত্র হাতে গোনা আমি দুইটি হতে তিনটা হিন্দুর বলতে পারবো যে যখন আপনাদের মানে শেখ হাসিনা চলে যায় তখন তাদের উপর করা হয়েছিল, এটা করা হয়েছিল। তারা সকলেই ছিল আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সকলেই আওয়ামী লীগের এক একজন ভ্যাটার নেতা ছিল, অনেক বড় নেতা ছিল, বড় মাপের নেতা ছিল। হিন্দুদের সেরকম তিনটা, আমার চোখে দেখা তিনটার মতো বাড়িতে হামলা করা হয়েছিল। সেটা হচ্ছে এই 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 লেভেলের আর কি, যে যারা বড় নেতা ছিল তিনজন। কিন্তু বাকি আরও তো অনেক অনেক আমাদের এখানে মনে করেন যে অনেক হিন্দু আছে, অনেক সংখ্যালঘু আছে। তাদের কারোর উপর তো কোনো সাধারণ সংখ্যালঘুদের উপর তো কারো মানে অত্যাচার কেউ করেনি, কেউ হামলা করেনি। আর এখনও যে তারা এই কথাটা বলতেছে, কোথায় রে ভাই, কোথায় এখনও এই ধরনের ঘটনা কোথায় ঘটতেছে আমাকে বলেন। আমাদের দেখান, আসে আপনাদেরকে রেফার দেন, আসে দেখান। ওইখানে বসে বসে মানে ফালতু বকবেন আপনারা, সেটা তো মানে নেওয়ার মতো হবে না, সেটা তো আমরা মানতে পারবো না। আপনারা না জানে না শুনে কথা বলে যাবেন আর আমরা সেগুলো মেনে নিব? ইম্পসিবল। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর এত মানে অত্যাচার, তারপরেও কেন ডক্টর ইউনূস চুপ? আরে ভাই কোথায় কোথায় নির্যাতনটা চালানো হচ্ছে? আমি তো আবার বলতেছি যে মানে কোথায় নির্যাতন চালা হচ্ছে যে ডক্টর ইউনূস সেটাকে হাইড করে মানে চুপ করে আছে? কোথায়? এ ধরনের কথা তো দেখতেছি না ভাই। আমি আগেও বললাম, আবারও বলতেছি যে বাইরের টাকা পরে দেখেন, আগে নিজের ঘর সামলান, আগে আপনাদের ঘর সামলান। আপনি মণিপুরের ঘটনাটার দিকে আপনি ফোকাস করেন। মণিপুরে কি ঘটতেছে, সেখানে নেট বন্ধ করে রাখে আপনারা কি করতেছেন, সেগুলো আমাদের জানা আছে, আমরা জানি সেগুলো। এবং পার্বত্য চট্টগ্রামে কার উস্কানিতে এইগুলো হচ্ছে সেটাও আমরা খুব ভালোভাবে জানি। আমাদেরকে কিছু বুঝাইতে হবে না, আমাদের মাথা আছে, আপনাদের মতো না। এখন প্রথম ভিডিওটা আসলে এখানেই শেষ। তো দ্বিতীয় ভিডিওটা আমি একটা কাজ করি, যে এটা যেহেতু ভিডিওটা লং হয়ে গেল, এখানে একটা দ্বিতীয় ভিডিও আমি মনে করেন যে এরপরে পরবর্তীতে আরেকটা ভিডিও ছাড়তেছি, আজকের মধ্যে ছাড়বো আরেকটা ভিডিও ছাড়তেছি। সেটা কিন্তু আমার দ্বিতীয় ভিডিওটা, অর্থাৎ দ্বিতীয় পর্ব, যেটা বললাম যে ডক্টর ইউনূসের বক্তব্যের পর এদের কণ্ঠ মানে এদের গলার সুর ঠিক মানে কী ধরনের পাল্টায় গেছে সেটা আমি কিন্তু এরপরের ভিডিওতে তুলে ধরতেছি। কারণ এই ভিডিওটা অনেক মানে লং হয়ে গেছে, এরপরের ভিডিওটাতে আমি সেটা নিয়ে আসতেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেনি নতুন আসছেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।